আইসি, তোমরা এইভাবে তাকিয়েছিলে বলে মেয়েটা খেতে পারছিল না। এ চেয়ারে কোনো বিশেষ ব্যাপার আছে নাকি যে তোমরা এইভাবে তাকিয়ে আসো? আলবির কথা শুনে সবাই চোখ সরিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল। সবার খাওয়া শেষ হতেই ওসমান মির্জা বলে ওঠে, অভি পরশুদিন তোদের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওকে, আমার কোনো সমস্যা নেই। কালকে তুই কি একবার অফিসে যেতে পারবি? বাবা, আমি এমনি তো কালকে অফিসে যেতাম। আলবি হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। অলি তার রুমে শোকেসে থাকা একটা শো পিসের দিকে আনমনে তাকিয়েছিল। তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খাবার দিয়ে যায়। অলি প্রচন্ড ক্ষুধা লেগেছিল, সে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়। রাত 12টা 14 মিনিট। অলি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু চোখ বন্ধ করলেই তার ভয় করছে। এমনিতেই একা ঘুমানোর অভ্যাস তার নেই, তার উপর নতুন জায়গা, তার প্রচন্ড পরিমাণের ঘুম আসছে। কিন্তু চোখ বন্ধ করলে অদ্ভুত অদ্ভুত কল্পনা আসছে। অলি উঠে বসলো, তার রুমের লাইট জ্বালানো, দরজাও লক করা নেই। কিন্তু তাও তার ভালো লাগছে না। মনে হচ্ছে আমার এই বাড়িতে আসার আইডিয়াটাই ভুল ছিল। অলি কিছুক্ষণ হাঁটুতে গলা ঠেকিয়ে বসে রইল, তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সে প্রথমে আলবির রুমের দিকে উকি দিল। আলবির রুমের দরজা খোলাই ছিল। অলি সেদিকে যেতে নেবে, ঠিক তখনই তার আলবির করা বিহেভিয়ারের কথা মনে পড়ে গেল। ফলস্বরূপে অলি উল্টো দিকে ঘুরে উর্মিলা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে উর্মিলা ফোনে দিহানের সাথে কথা বলছিল। আরে বললাম তো, তখন আমার ফোন দিয়ে অলি ওর মায়ের সাথে কথা বলছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপর কল কেটে দিচ্ছিলে কেন? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করছি? বিরক্ত বোধ করলে বলে দেবে, আমি আর কল দেব না। আপনি ভুল বুঝছেন, তখন আমি অলির রুমে ছিলাম। আপনি কল দেওয়া মাত্রই ভাইয়া এসে পড়েছিল, সেজন্য কল কেটে দিয়েছি। দয়া করে ভুল বুঝবেন না। হয়েছে, আমাকে আর এত ব্যাখ্যা দিতে হবে না। আমি তো আপনার জাস্ট ফ্রেন্ড, তাই না? উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, জাস্ট ফ্রেন্ড হলে রাগ করছেন কেন? আমি রাগ করিনি, আর সত্যি বলতে গেলে আমার রাগ করার কোনো অধিকার নেই। আমার ফোন ব্যস্ত থাকুক বা তুমি কল কেটে দাও, তোমারটা ইচ্ছা তাই করো। বলে দিহান কল কেটে দিল। উর্মিলা আবারও দিহানকে কল দিতে যাবে, ঠিক সেই সময় অলি তার দরজায় নক করে। উর্মিলা বিরক্তি নিয়ে ব্যালকনি থেকে রুমে চলে আসলো। এত রাতে আবার কি আসলো? উর্মিলা দরজা খুলে অলিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, অলি তুমি এখানে ঘুমাওনি? অলি একটু ইতস্তত বোধ করলো, মাথা নিচু করে বলল, আসলে আপু আমার একা ঘুমানোর অভ্যাস নেই, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? উর্মিলা হাসি মুখে বলল, তুমি আমার সাথে ঘুমাতে চাও, এটা তো ভালো কথা, ভেতরে আসো না। অলির মুখে হাসি ফুটে উঠলো। সে উর্মিলার রুমে ঢুকে উর্মিলার বিছানার উপরে বসলো। উর্মিলা দরজা লক করে দিয়ে অলির পাশে এসে বসলো। অলি ঘুমের জন্য চোখ খুলেই রাখতে পারছে না। অলি তুমি শুয়ে পড়ো। অলি মাথা নাড়িয়ে বেডের এক সাইডে শুয়ে পড়লো। উর্মিলা লাইট অফ করতে গেলে অলি বলে ওঠে, আপু লাইট অন রাখলে কি তোমার সমস্যা হবে? উর্মিলা অলির দিকে তাকাতে অলি বলে ওঠে, আসলে নতুন জায়গা তো, আমার একটু ভয় করছে। উর্মিলা মৃদু হাসলো, তারপর লাইট অন না করেই অলির পাশে এসে শুয়ে পড়লো। অলি শোনো, তুমি চাইলে প্রতি রাতে আমার সাথে শুতে পারো, আমার কোনো সমস্যা নেই। ভাবিকে সর্বাবস্থায় সাহায্য করা ননদ হিসেবে আমার দায়িত্ব। অলি উর্মিলার দিকে ঘুরে একটা কিউট স্মাইল দিল। থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো। জানি, আর আমার ভাইটাও কিন্তু খারাপ নয়, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ইদানিং ও এরকম ইরেসপন্সিবলের মতো অ্যাক্ট কেন করছে। ওকে অন্য রুমে থাকতে দিলে তার কারণ হিসেবে বললো ও নাকি রুম শেয়ার করতে পারে না। হাউ ফানি। আমার তো বলে দিতে ইচ্ছা করছিল যে, আরে তুই তোর রুম শেয়ার করতে না পারলে বিয়ে করেছিস কেন? তার উপর আবার রুম শেয়ার না করে কি বাপ হতে চলেছিস নাকি? কথাটা শুনে অলি কাঁদতে লাগলো। উর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠে বসলো, তারপর অলির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। অলি উঠে বসে পানি খেয়ে নিল। অলি তোমার কি হলো? আর ওকে? অলি মুখ মুছে হাসার চেষ্টা করলো। আপু আমি ঠিক আছি। উর্মিলা কিছু একটা ভেবে বলে উঠলো, ভাইয়া বলেছিল তোমাকে নাকি ও 3 মাস আগে বিয়ে করেছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? অলি বলো না, সত্যি কি ভাইয়া 3 মাস আগে তোমাকে বিয়ে করেছিল? অলি একটা ঢোক দিলে, তারপর মাথা নাড়িয়ে বলে ওঠে, আপু এটাই সত্যি কথা, কিন্তু 3 মাস আগে কিভাবে সম্ভব? তখন তো ও তোমাকে চেনারই কথা নয়। অলি কি বলবে খুঁজে পেল না। সে মিথ্যা মিথ্যা কয়েকটা হাই তুলে বলল, ও অনেক বড় একটা গল্প আপু, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি তোমাকে কালকে সব খুলে বলবো, এখন আমি ঘুমাই। উর্মিলা আর কি বলবে, সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেই অলি শুয়ে চোখ বন্ধ করে নিল। এসবের মাঝে উর্মিলাও দিহানের কথা বলে গিয়ে শুয়ে পড়লো। আলপি ল্যাপটপে কাজ করছিল। হসপিটালের রোগী আর কোম্পানি একসাথে সামলানো কঠিন ব্যাপার, তবুও তাকে সামলাতেই হয়। পরিবারের বড় ছেলে সে। ইয়াদের এখনো পড়ালেখা শেষ হয়নি, যদিও ইয়াদ কোম্পানির বিভিন্ন পোস্ট দেখাশোনা করে, তবে এই কয়েকদিন বাড়ি থেকে দূরে থাকার কারণে তার অনেক কাজ জমে গেছে। কয়েকটা বিজনেস মিটিংও, এরপর কয়েকটা মিটিং পোস্টপোনেট করা হয়েছে। কালকে সেসব মিটিং গুলো অ্যাটেন্ড করতে হবে, নয়তো অনেক বড় একটা লস করতে হবে। তার পিএ কয়েকটা প্রেজেন্টেশন সেন্ড করেছে। আলবি সেই ছবি রিচেক করছে। অবশেষে তার কাজ শেষ হলো। সে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1টা 3 বাজে। আলবি দরজার দিকে তাকালো, তার দরজা এখনো খোলাই আছে। অলি কি ঘুমিয়ে গেছে নাকি? ওর কোনো সমস্যা হচ্ছে না তো? হলেও কি আমার কাছে আসবে? তখনকার ব্যাপারটার জন্য মনে হয় না যে আমার কাছে আর আসবে। আলবি বেড থেকে নেমে দাঁড়ালো, তারপর অলির রুমের সামনে আসতেই সে থমকে গেল। অলির রুমের দরজা খোলা। আলবি ভেতরে ঢুকে দেখলো অলি নেই। শিট, এই মেয়েটা আবার কোথায় গেল? আলবি ব্যালকনি আর ওয়াশরুম খুঁজেও অলিকে পেল না। এই মেয়েটা আমাকে শান্তিতে কাজও করতে দেবে না দেখছি। আলবি কিছু একটা ভেবে উর্মিলার রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নক করার পরে উর্মিলা দরজা খুললো না। আলবি আবার নিজের রুমে ফিরে এসে উর্মিলার নম্বরে কল দিল। ফোনে রিংটোন। উর্মিলার ঘুম ভেঙে গেল। সে ফোনটা হাতে নিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো।
অলি কোথায়? আলবির ঝাঁঝালো কণ্ঠ শুনে উর্মিলা ফোন সামনে এনে দেখলো আলবির নাম্বার। উর্মিলা জড়ানো কণ্ঠে বলল, চিন্তা করিস না ভাই, ও আমার সাথেই আছে, ওকে পাঠিয়ে দে, ও ঘুমিয়ে গেছে ভাইয়া, দরজা খোল। উর্মিলা এবার ভীষণ বিরক্ত হলো। কি হয়েছে তোর, কেন বিরক্ত করছিস? বললাম তো ঘুমিয়ে গেছে, আর প্লিজ আমাকে ঘুমাতে দে। আলবি এবার রেগে মেগে বলে উঠলো, দরজা না খুললে ভেঙে ফেলবো, তারপর ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারলেই ঘুম ছুটে যাবে, 5 পর্যন্ত কাউন্ট করবো। আরে আরে ভয় দেখাস না তো, খুলে দিচ্ছি। মা গো, ঘুমিয়েও শান্তি নাই। উর্মিলা হাই তুলতে তুলতে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই আলফি টর্নেডোর বেগে রুমে ঢুকে পড়লো। আলফির চেহারা দেখে উর্মিলার ঘুম ছুটে গেছে। আলফি অলির সামনে এসে দাঁড়ালো। আমার ঘুম উড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আলফি উর্মিলার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, ও এখানে কেন? উর্মিলা এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, ও একা ঘুমাতে পারছিল না, সেই জন্য আমার রুমে এসেছিল। আসলে কি ঘুমাতে দিতে হবে নাকি? বিয়াদব কোথাকার, তারা তোর ব্যবস্থা করছি আমি। উর্মিলা বেশ অবাক হয়ে গেল। ভ্রুচোরা কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, আমি কি বেয়াদবি করেছি? আর তুই আমার কি অবস্থা করবি? ভাবিকে নিজের রুমে ঘুমাতে দেওয়া বেয়াদবি নয়? উর্মিলা চমকিত নয়নে আলবির দিকে তাকিয়ে রইল, কিন্তু আলবির কথা তার মাথার উপর দিয়ে গেছে। যারা তোর বিয়ের ব্যবস্থা করতেছি, তারপর দেখবো এই ফাজিল মেয়ে কার সাথে ঘুমাতে যায়। তুই কি ড্রিঙ্কস করেছিস ভাইয়া? আবুল তাবুল বকছিস কেন? আলবি রেগে মেগে উর্মিলার দিকে এগিয়ে গিয়ে এক হাতে উর্মিলার চুল টেনে ধরলো। ভাইয়া লাগছে আমার। বড় ভাইয়ার সাথে বেয়াদবি করে আবার তার মুখে মুখে তর্ক করছিস? আরে তুই ওকে নিজের রুমে জায়গা না দিলে ও কোথায় যেত বল? স্যার ভাইয়া, আমার চুল ছিঁড়ে যাবে, আগে বল। আমি জানি না, মাফ কর ভাইয়া, আমি আর তোর বউকে আমার রুমে জায়গা দেবো না। কথাটা শোনা মাত্রই আলভি উর্মিলার চুল ছেড়ে দিল। উর্মিলা গাল ফুলিয়ে বলল, তোর বউকে নিয়ে বের হ আমার রুম থেকে, যা, তুই বেরিয়ে যা। উর্মিলা অবাক হয়ে গেল, ইয়ার কি করছিস? আমার রুম থেকে আমি কেন বেরিয়ে যাব? যাবি নাকি চুল হারাবি? উর্মিলা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দাজ্জাল ভাই একটা, তোর 100টা ছানাপনা হবে দেখিস। আমি তোকে বদদোয়া দিলাম, সারা জীবন হাগুমতো পরিষ্কার করতে করতে তুই টাকলা হয়ে যাবি। কি বললি? উর্মিলা কি আর পাইকে? উর্মিলা দৌড়ে অলির রুমে গিয়ে দরজা লক করে দিল। আলবি একটা শ্বাস ফেলে দরজা লক করে দিল। তারপর অলির সামনে এসে দেখলো অলি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অলি বাম কাত হয়ে শুয়ে আছে, বেনি করা লম্বা সিল্কি চুলগুলো খাটের সীমানা পেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। অলি গভীর ঘুমে মগ্ন, আরামে ঘুমাচ্ছে, সেজন্যই তাকে ভাই বোনের ঝগড়ার আওয়াজেও তার ঘুম ভাঙেনি। আলবি প্রথমে এসি টেম্পারেচারটা কমিয়ে দিল, তারপর অলির গায়ে কম্বলটা জড়িয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। এরপর ধীর পায়ে পা ফেলে পেটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। আলবি ডান দিকে ফিরে শুয়েছে, তার হৃৎপিণ্ড বেড়ে গেছে। কিছুক্ষণ যেতে আলবি মনে মনে বলে ওঠে, সরি হানিবি, বাট আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। বলে আলবি অলির দিকে ঘুরে কম্বলের উপর দিয়ে অলিকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। অলির ঘাড়ে মুখ গুজে দিয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল। আই এম সরি হানিবি, বাট আই লাভ ইউ সো মাচ। তোমার আজকের পরিস্থিতির জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ইউ নো ইউ আর মাই মোস্ট প্রিকিউয়াস টিজার। আমি কখনোই চাইনি এত তাড়াতাড়ি তোমাকে এরকম সিচুয়েশনে ফেলতে। আলবি অলির কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলছিল, যার জন্য অলি একটু নড়চড়ে উঠলো। আলবি একটু ঘাবড়ে গেল। অলি যদি চোখ মেলে তাকে দেখে তাহলে নির্ঘাত চিৎকার করে উঠবে। আলবি হাতের বাঁধন আলগা করতেই অলি কম্বল মুড়ে ঘুমিয়ে গেল। আলবি কিছুক্ষণ চুপ করে থেকে পুনরায় আলতো হাতে অলিকে জড়িয়ে ধরলো। হানিবি, তুমি অনেক বোকা। আমাকে নিয়ে কতগুলো ফালতু শর্তে সাইন করে নিয়েছো। তুমি আমাকে শর্ত দিয়েছো যে আমি তোমাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু সেই তুমি কাবিননামায় সাইন করে তোমার সমস্ত কিছু আমার নামে লিখে দিয়েছো। তুমি যেই মুহূর্তে কবুল বলেছো সেই মুহূর্ত থেকে তুমি আমার হয়ে গেছো। একই মুহূর্তে তোমার প্রতি আমার অধিকার জন্ম নিয়েছে। সেই অধিকারের কাছে তোমার কাগজ কলমে লেখা 4 নম্বর শর্তটা যে বড্ড দুর্বল। আমি তোমাকে টাচ করবো না হানিবি, তবে আবার করবো, 100 বার করবো। আমার সময় হলে আমি আমার নিজের অধিকার বুঝে নেব। মনে মনে কথাগুলো আওড়াতে আওড়াতে আলবি ঘুমিয়ে গেল। মাঝ রাতে কারো নাক ডাকার শব্দে অলির ঘুম হালকা হয়ে গেল। সে পিটপিট করে চারিদিকে তাকিয়ে দেখলো, চারিদিকে গুটগুটে অন্ধকার। অলি মাথা উঁচু করে এদিক সেদিক তাকালো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। অলি হাত দিয়ে পর করে দেখলো তার ডান পাশে কেউ একজন শুয়ে আছে, মূলত সেই নাক ডাকছে। অলির সেই রাতের কথা মনে পড়ে গেল। সেই রাতে আলবি নাক ডাকার শব্দে অলির সেন্স ফিরে পেয়েছিল। সেই সাথে পাশে শুয়ে থাকা ব্যক্তিটির শরীর থেকেও আলবির ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ আসছে। এইসব ভাবনা মাথায় আসতেই অলি বিছানার অন্য পাশে গিয়ে গুটি মেরে শুয়ে পড়লো। ঘুমের পরে বলল, উর্মিলা আপু, তুমিও দেখি তোমার ভাইয়ের মতো নাক ডাকো, আর তুমিও, তোমার ভাই কি একই ব্র্যান্ডের পারফিউম ইউজ করো নাকি? অলি বিড়বিড় করে কথাগুলো বলল, তারপর আবার ঘুমিয়ে গেল। আলবি গভীর ঘুমে থাকায় সেও অলির কথা শুনতে পেল না। সকাল 7টার দিকে আলবির ফোন বেজে ওঠে। আলবি ঘুমের কোলে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। ভাইয়া, বের হো আমার রুম থেকে, আমার কলেজের জন্য রেডি হতে হবে। আমি তো বুঝতেই পারছি না, নিজেদের রুম রেখে তুই তোর বউকে নিয়ে আমার রুম দখল করেছিস কেন? রং নাম্বার। বলি আলবি কল কেটে দিয়ে অলির দিকে ফিরতেই অলির বাম হাতটা এসে তার ডানগালের উপরে পড়ে। আলবি ব্যথা পেয়েছে, সেই সাথে তার ঘুমও উঠে গেছে। আলবি তড়িঘড়ি করে উঠে বসলো। বাহ, কি সুন্দর একটা সকাল। বউয়ের হাতের চর খেয়ে ঘুম ভাঙলো। আলবি নিজের গালে হাত বুলাতে লাগলো। অলি তো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আলবি বেশ কিছুক্ষণ ঘুমন্ত অলির মুখের দিকে তাকিয়ে রইল। ওহ নো, আমার এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। আলবি তাড়াতাড়ি খাট থেকে নেমে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আলবিকে রুম থেকে বের হতে দেখে উর্মিলা এগিয়ে এসে চোখ ছোট ছোট করে আলবির দিকে তাকালো। আলবি মাথা চুলকাতে চুলকাতে বলল, সর সামনে থেকে।
তোর কাহিনী কি ভাইয়া? রুম শেয়ার করতে পারবি না বলে বউকে অন্য রুমে থাকতে বললি, আবার রাত হতেই এমন ভাব করলি যেন বউ ছাড়া তোর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তোর ব্যাপার স্যাপার তো ভালো ঠিকছে না। আমাকে নিয়ে এত গবেষণা না করে মাথাটা স্টাডিতে খাটা। পরীক্ষার ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দিব। উর্মিলা একটা লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, বিয়ের টপিকটা খুব একটা খারাপ নয় ভাইয়া, তুই ভেবে দেখতে পারিস। তাই নাকি? তাহলে বল, তোর জন্য রিক্সাওয়ালা খুঁজবো নাকি মুচি খুঁজবো? উর্মিলা ভীষণ রেগে গেল। ভাইয়া রেগে যাচ্ছিস কেন? এই দুটো ভালো না লাগলে আমার কাছে আরো একটা অপশন আছে। সেটা কি? সেটা হলো নাপিত। কথাটা শুনে উর্মিলা আরো বেশি রেগে গেল। তুই অনেক মোডি ভাইয়া, নিজের পছন্দ করে বিয়ে করেছিস আর আমার জন্য রিক্সাওয়ালা মুচি বা নাপিত খুঁজবি? আলবি উর্মিলার মাথায় চাপড় মেরে বলল, কোনো পেশাকে ছোট করতে নেই উর্মি। তাই বলে আমার মতো একজন এডুকেটেড মেয়েকে তুই রিক্সাওয়ালা মুচি বা নাপিতের কাছে বিয়ে দিবি? আরে আমি তো তোকে বিয়ে দিতে চাইছি না, সেই জন্যই তো স্টাডিতে মাথা খাটাতে বললাম। দেখ, ভালো রেজাল্ট করতে না পারলে তো তোকে এই তিনটার মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। উর্মিলা আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে নিজের রুমে যেতে নিলে তখনই আলবি বলে ওঠে, অলিকে বলিস না যে আমি রাতে ওর সাথে ছিলাম। উর্মিলা উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। সকাল 8টার দিকে অলির ঘুম ভাঙলো। অলি উঠে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। আজকে নতুন জায়গা হিসেবে তার বেশ ভালোই ঘুম হয়েছে। অলি এক হাত পেটের উপরে রেখে মুখে হাসি টেনে বলল, শুভ সকাল বাবু। অলি উঠে দাঁড়ালো, ওনারটা মাথায় পেঁচিয়ে উর্মিলার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিতেই দেখলো রূপসার হাতে একটা মগ নিয়ে তাকে পাশ কাটিয়ে আলবির রুমের দিকে এগিয়ে যাচ্ছে। অলি রূপসাকে চিনতে পারলো না, যদিও সে খাবার টেবিলে রূপসাকে এক ঝলক দেখেছিল, কিন্তু রূপসা ও রুনা খাতুনের সাথে তার পরিচয় হয়নি। অলি হাঁটার গতি কমিয়ে দিল। রূপসা আলবির দরজায় নক করিয়ে দাঁড়িয়ে আছে। অলি রূপসার দিকে এগিয়ে গিয়ে হালকা হেসে বলল, আপু শোনো না। অলির কণ্ঠ শুনে রূপসা অলির দিকে তাকালো। অলিকে দেখা মাত্রই আপনা আপনি তার কপাল কুঁচকে গেল। অলি হাসি মুখে বলল, আপনি সম্পর্কে আমার আপুই তো হন তাই না? অলির মুখে হাসি দেখে রূপসার শরীর পুড়ে যাচ্ছে। মেয়েটা যেন উড়ে এসে জুড়ে বসেছে। রূপসাকে চুপ করে থাকতে দেখে অলি ভ্রু কুঁচকে তাকায়, মুখটা মলিন করে বলে, আপু আপনি কি কথা বলতে পারেন না? কথাটা শুনে রূপসা অনেকটা চটে গেল। সে কিছু বলতে যাবে তার আগে আলবি দরজা খুলে রূপসার দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো। রূপসা নিজের রাগ কন্ট্রোল করে এনে আলবির দিকে কফির মুখটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া তোমার কফি। আলবি একবার রূপসার দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকালো। এক হাতে কফির মুখটা নিয়ে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ। আলবি পুনরায় রুমে ঢুকে দরজা লক করে দিল। অলি অবাক চোখে রূপসার পানে তাকিয়ে আছে। রূপসা চোখ পাকিয়ে একবার অলির দিকে তাকিয়ে তড়িৎ গতিতে সেই জায়গা ত্যাগ করলো। অলি একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল, তারপর ফ্রেশ হয়ে খাটের উপরে বসলো। অলি ব্রেকফাস্টে কি খাবে? আচমকা আলবির কণ্ঠ শুনে অলি দরজার দিকে তাকালো। আলবি একদম স্যুট পরে রেডি হয়ে দরজার এক হাতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অলি উঠে এসে আলবির সামনে দাঁড়ালো, ফুরকুসকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? তোমার কি আমাকে বেকার মনে হয়? অফিসে যাচ্ছি আমি। অফিসে মানে? আপনি না ডক্টর?